এখনকার মিলন ভাইকে দেখলে তার কথা শুনলে মনে হচ্ছে না যে মিলন ভাই এখন সেই এত বছর আগে ২০ বছর আগে আর এখনকার মিলন ভাই কি করতে যাচ্ছেন কি বলতেছেন কোনো সময় ওনার কথা এটা এখন এই সময়ে বোঝাই মুশকিল হচ্ছে। মিলন ভাই আমার কয়েক বছরের শ্রেয়সন্নাক মিলন ভাই আমার ২-৩ বছরের সিনিয়র, উনি কেমিস্ট্রির ছাত্র ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওনার সঙ্গে আমার পরে একবার দেখা হয়েছে মালয়েশিয়াতে কোনো একটা প্রোগ্রামে। আমি মালয়েশিয়াতে একটা আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম, মিলন ভাই আমার রুমে আসছিলেন, অনেকক্ষণ বসে কথাবার্তা হয়েছিল এবং তার অনেক দুঃখ কষ্টের কাহিনী তখনকার দিনে আমি শুনেছি, প্রত্যক্ষ করেছি। একটা বোন খুব সুন্দরভাবে বলেছেন। এখন এই মিলন ভাই খুব কিন্তু একজন ডাইনামিক প্রতিমন্ত্রী ছিলেন, তখন উনি মন্ত্রী ছিলেন না। অনেকেরই হয়তো যারা এখানে উপস্থিত আছে তারা আমি জানি না স্মরণ আছে কিনা, এটা সম্ভবত ২০০১ থেকে ২০০৭ অথবা আগের গভর্নমেন্টে উনি নকলের বিরুদ্ধে ব্যাপকভাবে নকল, এবং এই সূত্রেই উনি খুব পরিচিত ছিলেন যে নকল প্রতিরোধ করার জন্য উনি ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। যে উনি কি মনে করতেছেন যে নকল আগের মতো এরকম আছে নাকি নকল নাহি, ওনার অনেক কথাবার্তা হয়েছে আর কি। আরও এই সূত্রে বলতে হয় কারণ মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনেই ছিলেন, অতএব আমি এখানে শুধু মিনার ভাইকে চিনি আর বললাম সরাত তুষারকে ছবিতে দেখি, এরা সবাই আমার যারা এই কয়েকদিনের পরিচয়ের সূত্রে আসা। তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু অনেক বছর লন্ডনে ছিলেন, বিভিন্ন সময়ে দেখা সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন সময়ে ওনার যারা অ্যাডভাইজার বা যারা ছিলেন এবং এখন যারা আছেন, অ্যাডভাইজার তো সবাই পোস্ট পায় নাই, যার মধ্যে ২-১জন পোস্ট পেয়েছে, বিশেষ করে মাহাদি আমিন এবং হুমায়ুন কবির, পররাষ্ট্র উপদেষ্টা বোধহয় উনি, হুমায়ুন কবির, এরা সবাই খুব ক্লোজলি পরিচিত, চিনি এবং জানি। বিভিন্ন সময় আন্দোলনের সময় আমরা একসাথেই ওখানে অনেক কথা বা বিভিন্ন সময় আন্দোলনের ইয়েতে কথা বলেছি। ৯০ সালের গণ অভ্যুত্থানে, এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয় ৯০ সালে, তখন আমি এই বিশ্ববিদ্যালয়েরই ভূতত্ত্ব বিভাগের ছাত্র। ইতিহাস আমি পড়ি নাই, যদিও ইতিহাসবিদ ছোটো ভাই বলেছে, এবং ভূতত্ত্ব বিভাগের ছাত্র হিসেবে ভূতত্ত্ব বিভাগে অল্প দিন ছিলাম, সেই হিসেবে ৯০-এর গণ অভ্যুত্থান যখন দেখেছি, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটা আজকের আলোচ্য বিষয়, এইটার জন্ম হয়েছে কিন্তু তারপরে সম্ভবত ৯১, ৯২, ৯৩ এই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়। এবং প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটাতে আমি অল্প দিন লেকচার দিয়েছিলাম, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এরপরে অনেক বিশ্ববিদ্যালয়, এই প্রাইভেট ইউনিভার্সিটির ধারণাটা কিন্তু আসছিল আমেরিকান কনসেপ্ট থেকে, কারণ ব্রিটেনে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই, একটি মাত্র বিশ্ববিদ্যালয় ব্রিটেনে তৈরি হয়েছে যেটাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে, যেটির জন্ম হয়েছে 1953-তে। আর কোনো প্রাইভেট, এটার নাম হচ্ছে বাকিংহাম বিশ্ববিদ্যালয়, আর কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই। এখানে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় তখন অনেকেই শঙ্কিত ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে, স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য আমরা সবাই জানি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জন্মের ইতিহাস সেটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রেই তারা সেই গর্ব এবং গর্বিত হওয়ার চেষ্টা করে। আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে যখন পিএইচডি করি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে, তখন লন্ডন বিশ্ববিদ্যালয়েও ওরকম কিছু গৌরবের বিষয় নিয়ে আমরা সবসময় গৌরব করতাম। যদিও অক্সফোর্ড এবং কেমব্রিজ এই বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড এবং কেমব্রিজ রয়েছে, তবুও লন্ডন বিশ্ববিদ্যালয় গর্ব করে কেন? কয়েকটা কারণে, কয়েকটা ব্র্যান্ড থাকে, যে ব্র্যান্ড এই বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বে পরিচিত করায়। কারণ লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলাদের শিক্ষা ব্যবস্থা হয়েছিল বিলেতে, অর্থাৎ ইউকেতে। এর আগে অক্সফোর্ড কেমব্রিজে কোনো মহিলা শিক্ষা নিতে পারত না। এই লন্ডন বিশ্ববিদ্যালয়ে কেন আমরা গর্ব করি? যে ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম সবার জন্য শিক্ষা এইটা চালু হয়েছিল। তার আগে অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র হোয়াইট, শুধুমাত্র পুরুষ এবং শুধুমাত্র খ্রিস্টিয়ান, আর কারো
অধিকার ছিল না ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার। 1836 সাল পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল এই সব কিছুকে ভেঙে দিয়ে, শিক্ষা সবার জন্য। লন্ডন বিশ্ববিদ্যালয় যিনি বানিয়েছিলেন জেরেমি বেন্থন, তিনি এই স্লোগান দিয়েছিলেন শিক্ষা সবার জন্য। এবং অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এটাকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাঝে মাঝে প্রশ্ন করি বিভিন্ন জায়গায়, অক্সফোর্ড অফ দ্য ইস্ট কেন বলা হয় আসলে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানা আছে কারোর? অনেকে আবার মনে করতে পারে এই যে শিক্ষক আবার এখন কোশ্চেন করা শুরু করেছে রাজনৈতিক বক্তৃতার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কেন বলা হয় আসলে, কেন বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড অফ দ্য ইস্ট? বেশিরভাগ লোকেরাই জানে না। এটি কোনো কৃতিত্বের কারণে নয়, যেটি একদম পৃথিবীর ওয়ান অফ দ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো নামি দামি বিশ্ববিদ্যালয় হয়ে গেছিল এই কারণ। এটা বলা হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমে পড়ালেখা হয়, এই সিস্টেমে পড়ালেখা হয়েছিল একমাত্র উপমহাদেশে এই বিশ্ববিদ্যালয় তৈরির মাধ্যমে, যার কারণে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট। এবং সিস্টেম জেনে নিও, যার কারণে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে যখন ডিগ্রি দেওয়া হয় তখন হলের নাম লিখতে হয়। এক আশ্চর্য ব্যাপার। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে যখন ডিগ্রি নেয় হলের নাম লেখার কোনো প্রয়োজন নাই, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়িয়েছি এবং অনেকেই অনেক রেফারেন্স দিয়েছে। আসলে এটা ব্যারিস্টার ফুয়াদ, যারা সবাই তাকে চিনো আর কি, ব্যারিস্টার ফুয়াদের কারণেই এখানে আসা। ব্যারিস্টার ফুয়াদ আমাকে রিকোয়েস্ট করেছিল। সবাই অনেক বিষয়ে অনেক কথা বলেছে, সবার কথাই গুরুত্বপূর্ণ বক্তৃতা, কিন্তু আমি খুব আশ্চর্য হলাম যে কেউ কোনো হাতে তালি দিচ্ছে না। কী ব্যাপার? বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা বোধহয় এখানে 30 বছর পরে বোধহয় চেঞ্জ হয়ে গেছে। এবং আমি একসময় কাউন্ট করে দেখলাম যে এখানে যতগুলো মাইক এবং মোবাইল ফোনে যত করা হচ্ছে, এটা বোধহয় যারা উপস্থিত তার চেয়ে বেশি হবে কাউন্ট করলে আর কি। এসবই নতুন অভিজ্ঞতা। এই যখন ঘটে 5ই আগস্টে, যখন এই অভ্যুত্থান ঘটে, আমি তখন ওয়াশিংটন ডিসির একটা হোটেল রুমে, আমাদের একটা অর্গানাইজেশন আছে, ওটার নাম হলো আমেরিকা বাংলাদেশ কোঅপারেশন ডেভেলপমেন্ট। ওই অর্গানাইজেশনের একটা প্রোগ্রামে আমি ওয়াশিংটন ডিসিতে, এবং ওখানে তখন একদম আর্লি ইন দ্য মর্নিং, আমরা তখনও ঘুম থেকে উঠি নাই, তখন এই বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি তখন দেখেছি। এখন প্রশ্ন হলো, এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা, কনসেপ্ট, বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, যেহেতু এই ছাত্রদের গৌরবজনক ভূমিকা বারবার এসছে, আমরা 69 গণঅভ্যুত্থান বলি, আমরা 71 স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের এই ভূমিকাকে সামনে নিয়ে যখন আমাদের হৃদয় এই ছাত্রদের জন্য, তাদের বিভিন্ন আন্দোলনের জন্য আমরা যখন তাদেরকে দেখেছি, তখন অনেকেই শঙ্কা প্রকাশ করেছে যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা কনসেপ্ট, এখানে সার্টিফিকেট বিক্রি করবে, এখানে উচ্চবিত্তরা পড়ার সুযোগ পাবে। আমরা সবাই মধ্যবিত্ত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে বেশিরভাগ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তের সংখ্যা কম। তাহলে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বোধহয়, এরা যেহেতু ধনী পরিবারের সন্তান হবে, এদের বোধহয় এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, এটা তারা প্রমাণ করেছে। এবং এটি হচ্ছে, আমি মনে করি, এই আমাদের যে জুলাই আগস্টের অভ্যুত্থান, তার একটা নতুন দিক, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গৌরবজনক ভূমিকা রেখেছে। যে ইতিহাস আমি শুনেছি এবং সবাই আমরা এখন যেটা জানা প্রয়োজন ছিল, যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত গৌরবজনক ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তারা পালন করবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এটি হচ্ছে এই বাংলার শিক্ষা ব্যবস্থা, এই বাংলার মানুষের যে সংগ্রাম, সেইখান থেকেই এটা তৈরি হয়। আমরা যখন দেখি এই এখন তো ট্রাম্পিয়ান ওয়ার্ল্ড বলে না, ট্রাম্পের দুনিয়া, আমরা এখানেও কিন্তু একটা পরিবর্তন দেখেছি। যে পরিবর্তন হচ্ছে, আমেরিকার যে সমস্ত, আমেরিকার বিশ্ববিদ্যালয় কোনটা প্রাইভেট আর কোনটা গভর্নমেন্ট বলা একটু মুশকিল। হার্ভার্ড থেকে অন্য নামী বিশ্ববিদ্যালয়গুলো যখন বিদ্রোহ করে, প্যালেস্টিনিয়ান পক্ষে সংগ্রাম করে, তখন সবাই, সারা দুনিয়া আশ্চর্য হয়ে গেছিল যে আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়ে
ইংল্যান্ডের মতো বিশ্ববিদ্যালয় থেকে এরা কিভাবে এই সংগ্রাম করার সাহস পেল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই যে ভূমিকা, গৌরবজনক ভূমিকা, এটা আগামীতে থাকবে। এবং আজকে যারা এখানে সবার সামনে আমার বক্তৃতা দেওয়ার সুযোগ হলো, কখনো সময় হলে আরও অনেক কথা বলা যাবে। আজকে যারা আমাকে দাওয়াত করেছে, আহ্বান করেছে এখানে বক্তৃতার জন্য, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।